ব্লকবাস্টার মুভি আমরা দেখি, ব্লকবাস্টার ক্রিকেট ম্যাচও আমরা দেখেছি, বিরাট রোহিতদের সাথে সাকিব আল হাসানদের ম্যাচও আমরা দেখেছি। কিন্তু 10 জুন ব্লকবাস্টার এক ফুটবল ম্যাচের অপেক্ষায় পুরো বাংলাদেশ। ফুটবল ভক্তরা অপেক্ষায় আছেন হামজা, সমিত সোম, ফাহমিদুলদের সেই ব্লকবাস্টার ম্যাচ দেখার জন্য। আজকে আমাদের স্যাটারডে নিউজ স্পোর্টসে সেই ব্লকবাস্টার ম্যাচ নিয়েই কথা বলবো। আর আমাদের সঙ্গে কথা বলবার জন্য আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অভিভাবক সভাপতি তাবিত আওয়াল। ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আরও একবার যখন সভাপতি হননি সম্ভবত সেই সময় একবার আপনাকে পেয়েছিলাম, তারপর হয়েছেন 7-8 মাস পেরিয়ে গেল, 6-7 মাস। কাজ নিয়ে অনেক আলোচনা হবে, কি হয়েছে, কি অবস্থা। দর্শক, আপনাদেরও নিশ্চয়ই প্রশ্ন আছে যে টিকিট নিয়ে। টিকিট খুব শীঘ্রই নিশ্চয়ই আমাদের ওয়েবসাইটগুলোতে পাওয়া যাবে। আজ রাত 8টার সময় থেকে পাওয়ার কথা ছিল, পাওয়া যায়নি। কিন্তু প্রশ্ন একটাই, আমরা বারবার একই প্রশ্নের মুখোমুখি হচ্ছে, ভাই একটা টিকিট দরকার। মানে ফুটবলের সবশেষ এই অবস্থা কবে হয়েছে আমরা জানি না। মানে তাবিদ ভাই, প্রশ্ন নিশ্চয় আস্তে আস্তে আপনাকেও পড়ছে, একটা টিকিট লাগবে ফুটবলের। ঠিক আছে, মানে এইটাই তো জাগরণ, আপনি যদি বলেন। প্রথমে ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য। আপনার যমুনা টিভির দর্শককেও আমি ধন্যবাদ জানাচ্ছি এই শোটা দেখার জন্য। ইয়েস, আমরা হয়তো ভাবতে পারি না এখন থেকে আরও লেটসে 5-6 মাস আগেও যে বাংলাদেশে অ্যাটলিস্ট এত শিগগিরই স্টেডিয়ামে টিকিট চাওয়ার জন্য একটা হাহাকার লাগবে। থ্যাঙ্কফুলি ন্যাশনাল স্টেডিয়ামটা টাইম মতো খুলে যাচ্ছে। তা আমরা এখানে অলমোস্ট 20,000 ক্যাপাসিটি কমিট করতে পারছি। বা এটা শো করে যে সময় আসছে যে আগামীতে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বা কাঠামোগুলোকে আরও একটু ডেভেলপ করার জন্য। কারণ বাংলাদেশের মানুষরা ডেফিনেটলি স্পোর্টস ফ্যান, ওরা ক্রিকেটের পাশাপাশি ফুটবলও দেখতে চায়। অ্যান্ড আই এম শিওর আগামীতে যখন আমাদের অন্য স্পোর্টস আরও ডেভেলপ করবে, হকি হোক, অ্যাথলেটিক্স হোক, সেখানেও প্রচুর ফ্যান্স আমরা দেখতে পারবো। বাংলাদেশের মানুষ তো এমনিতে ফুটবল ভক্ত। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল, মানে অন্যরকম একটা আবহ কিন্তু মানুষের। মানে ফুটবল ম্যাচ তো স্টারও লাগে, তারকাও লাগে। মানে এই আয়োজন নিয়ে শুধু কি ফুটবল ম্যাচ হবে একটা, নাকি এর বাইরে অনেক কিছু থাকবে? না, এই আয়োজনের সাথে অনেক কিছুই থাকবে। কিছু জিনিস আমি এখানে বলতে চাচ্ছি না, কারণ আমরা চাচ্ছি সারপ্রাইজ এফেক্টটাকে রাখার জন্য। তবে ডেফিনেটলি এই ম্যাচটাকে আমরা সিন্স বলতে পারেন ঈদের সময় পড়ছে, তা আমরা পুরো ম্যাচটাকে একটা ফেস্টিভ্যাল, একটা ঈদের আমেজ বা একটা খুশির আমেজ নিয়ে করতে যাচ্ছি। তো আমাদের দিনব্যাপী কিন্তু ইভেন্টস চলতে থাকবে স্টেডিয়ামের বাইরে। তারপরে যদি স্টেডিয়ামে যারা যারা টিকিট কিনবে তারা প্রবেশ করবে, এবং বাকিজন কিন্তু স্টেডিয়ামের বাইরে ফ্যান জোন থাকবে। আমরা চিন্তা করতেছি বাকি 8টা শহরে, বিভাগীয় শহরগুলোতেও ফ্যান জোন করে দেওয়া, যেন মানে একটা ফিলিং অফ ইউফোরিয়া আমরা বাস করতে পারি ওইসব জায়গায়। মানে আয়োজন থাকছে, নিশ্চয়ই আপনি সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক কিছু বলবেন না, এটা খুব স্বাভাবিক। কিন্তু মানে ম্যাচ যদি ধরেন 5টায় হয়, তার মানে কি 4টা এর আগে ঢুকে যাবে দর্শকরা, এরকম মানে এই আয়োজন দেখা? হ্যাঁ, আমরা এরিয়াতে তো আমরা এক্সপেক্ট করতেছি বাই 2 PM দর্শক এবং ফুটবল প্রেমিকরা জড়ো হবে। আর আমরা ম্যাচ শুরু হতে যাচ্ছে 7টার সময়, তবে আমরা গেটস খুলে দিব এন্ট্রি করার জন্য 3টার সময়, যেন যে কেউ আগে যেতে পারে। অ্যান্ড বিকজ টিকিটটা অনলাইন অ্যান্ড QR কোড সিস্টেম হবে, যে যখন যদি ঢুকেও যায় বের হতে পারে, আবার ঢুকতে পারে, কোনো সমস্যা নাই। বিকজ একই টিকিট ক্যান বি ইউজড একই ব্যক্তির সাথে রিপিটেডলি। অনেকে বলছিল যে স্টেডিয়ামে ঢোকার জায়গাগুলো এখনো ক্লিয়ার না, গেটগুলো ক্লিয়ার না, মানে এগুলোর সমাধান হয়েছে কিনা? যে এখনো হয়ে যাবে। আমরা তার আগে ডিএমপির সাথে কথা বলছি। তো পুলিশ, ট্রাফিক, আমাদেরও প্রাইভেট সিকিউরিটি, আমাদের যারা ইভেন্টস দেখবে, কম্পিটিশন কমিটি, ওনারা কিন্তু এনাফ গেটস, মেইন গেট বলেন, সাইড গেট বলেন, গুলাকে মানে রিভিউ করবে, টিকিট অনুযায়ী ব্রেকডাউন করে দিবে, কে কোন জায়গা থেকে ঢুকবে, কে কোন জায়গা থেকে বের হবে। অনেক আগের থেকে আমরা কিন্তু মার্কিংগুলো দিয়ে রাখবো, যেন যাওয়ার পরে কারো কোনো অসুবিধা না হয়, চিনতে কে কোন দিক দিয়ে ঢুকবে। তাবিদ ভাই, যেটা আমরা আজকে ট্যাগলাইন যে ব্লকবাস্টার হতে গেলে কিন্তু অনেক কিছু লাগে এলিমেন্ট। হামজা আপনার কাছে আগে ছিল, সে হামজার দেশের মাটিতে অভিষেক হচ্ছে। সমিত সোম আপনারা খুব দ্রুত করেছেন, মানে এত সময় ফুটবল ফেডারেশনকে কৃতিত্ব দিতে হয়, আপনাকে আলাদা করে দিতে হয়, আপনি অন্য অনেক রকম এফোর্ট দিয়েছেন। একই সঙ্গে ফাহমিদুলের কথা আমরা যতটুকু, উনিও আসবেন সম্ভবত, যুক্ত হবেন। এই বিষয়গুলো আমরা আলোচনা করব। সাথে আবার স্টেডিয়ামটা, যে দীর্ঘদিন দুর্দান্ত স্টেডিয়াম লুকটা এখন পর্যন্ত, সব মিলে যে ব্লকবাস্টারের যা যা দরকার সবাই আপনি পেয়েছেন ওই সময়টাই আসলে। ইয়েস, ডেফিনেটলি আমরা একটা যদি ব্লকবাস্টার প্রোডাকশন করার জন্য যা যা দরকার তো পেয়েছি। অ্যান্ড আমি আবারও বলছি যে ওই সময় আরেকটা মানে সুপার ব্লকবাস্টার করার জন্য কিছু ইভেন্টস আমরা রেডি করছি।
সেটা আরও কিছুদিন পরে আমরা রিভিল করব। ওকে। আর একটা জিনিস বলতে চাই যে আমরা যে বলতেছি যে আমাদের এই যে হামজা, ফাহমিদুল এবং সুমির ব্যাপারেও বলতেছি, বাট আপনি দেখবেন যে বাই June 10th আমাদের লোকাল লিগে যে প্লেয়াররা খেলে কিছু কিছু সেখান থেকে কিন্তু দেখবেন তারকা হয়ে আবার আসতেছে। কারণ টিমটা ফরমেশন যদিও প্রথমবার ইন্ডিয়ার সাথে ম্যাচে আমরা যে শুরু করেছিলাম, বাট ওভার টাইম কিন্তু টিম ফরমেশন থ্রু অ্যানালিটিক্স থ্রু আদার সফটওয়্যার্স আমরা কিন্তু আরও বেটার করতে পেরেছি। আর আমরা যে 10 দিন একটানা পাবো টিমের ট্রেনিংটা, এটা আমাদের এখন কাজে লাগাতে হবে। এই ট্রেনিং নিশ্চয়ই শুরু হবে 31 তারিখ থেকে, যতটুকু আমরা জানতে পেরেছি লিগ শেষে। আমরা এক্স্যাক্টলি প্রত্যেক দর্শকরা বারবার আমাকে প্রশ্ন করছেন জানার জন্য যে হামজা কবে আসছেন। আমরা যদি এক এক করে আগে হামজার আপডেটটার বিষয়ে আমরা কতটুকু জানি? আমরা এখনো শিওর না, এখনো টিকিটগুলো প্রক্রিয়াধীন আছে, কিন্তু হামজা ডেফিনেটলি 4 তারিখের আগে আসবে। মানে 4 তারিখে হামজাকে আমরা মাঠে পাবো, মানে ওইটা উদ্যোগ করে আসতেছি। আর বাকি দুইজনের ব্যাপারে এখনো ফাইনাল ওনাদের ক্লাব থেকে আমরা এখন ক্লিয়ারেন্স পাই নাই যে কোন তারিখে তাদেরকে ছাড়বে। সো লাইক সুমির লাস্ট খেলা আমি মনে করি হলো 1 তারিখে। সো ডেফিনেটলি তার আগে তো ছাড়তেছে না, বাট এখন ক্লাবের উপরে ওরা কখন ছাড়বে বা ছাড়বে না। মানে তাহলে 3 জনকে আমরা হয়তোবা 2 বা 3 এরকম 4 তারিখের আগে ম্যাচে আমরা পেয়ে যাচ্ছি। একজনকে পাবো ফর শিওর, বাকি দুজনের ব্যাপারে এখনো শিওর না। মানে তাহলে 4 তারিখের ম্যাচে প্ল্যানটা যেটা আমাদের খেলার কথা একটা প্রস্তুতি ম্যাচ, সেই জায়গাটা 4 তারিখে আমাদের ফ্রেন্ডলি ম্যাচ। 4 তারিখে ভুটানের এগেনস্ট আমরা ফ্রেন্ডলি ম্যাচ। অনুযায়ী ফ্রেন্ডলি ম্যাচ রুলস অনুযায়ী আমরা চেঞ্জিং একটু বেশি করতে পারবো। ফ্রেন্ডলি ম্যাচ রুলস অনুযায়ী যে আমরা স্কোয়াডে আর একটু বেশি প্লেয়ার্স রাখতে পারবো দেখার জন্য। তো আমরা ডেফিনেটলি 2-3টা বা 4টা টাইপ অফ প্লেস চেষ্টা করব, ফরমেশন ঠিক করতে, চেঞ্জ করতে, প্রেসিং এবং ডিফেন্ডিং। সো অনেকগুলো প্লেয়ার কিন্তু চান্স পাবে। ইটস নট যে আমাদের সেট 11 জন এখন সেট হয়ে গেছে। তো আমরা ডিফারেন্ট ম্যাচ পজিশন চিন্তা করে আমরা আমাদের এই 25 স্কোয়াডটাকে বদল করবো আনটিল আমরা মনে করি কোনটা হবে পারফেক্ট ফর 10th June। হামজা সেই ম্যাচে খেলার সম্ভাবনা থাকবে কিনা? অফকোর্স থাকবে, যখন থাকবে অফকোর্স থাকবে। আরেকটা বিষয় নিয়ে মানে প্লেয়ারদের বিষয়গুলো শেষ করে ফেলি, অনেক কিছু জানার আছে আপনার কাছে। কিউবা মিচেলের নিয়ে কথা হচ্ছিল একটা, যে ওনারটা একটু আমরা মানে ধোঁয়াশায় আছি আসলে। যখন আর সোমের বিষয়টা এত দ্রুত এগিয়েছে, মানুষের প্রত্যাশা কিন্তু বেড়ে গিয়েছিল বোধহয়। আমরা সবগুলা প্লেয়ারদের ব্যাপারে প্রক্রিয়াধীন আছি। একটা জিনিস উল্লেখ করতে চাই যে দেখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু এখনো একটা জায়গায় চেষ্টা করতেছে মানে স্ট্রিক্ট থাকা, যেটা হলো যে বাংলাদেশি প্লেয়ার অথবা বাংলাদেশি অরিজিনাল প্লেয়ার। অনেক টিমে কিন্তু দেখবেন ন্যাচারালাইজ প্লেয়ার চলে আসতেছে, মানে একদম অন্য দেশের প্লেয়ারকে একটা দেশে নাগরিকত্ব দিয়ে দিচ্ছে, সিটিজেনশিপ দিয়ে দিচ্ছে, সে ওই দেশের জন্য খেলতেছে। ওইখানে আমরা কিন্তু যাচ্ছি না। আমরা প্রাউড যে সোম কিন্তু মানে ফুললি বাংলাদেশি মৌলভীবাজার ডিসেন্ডেন্ট প্লেয়ার। আমরা প্রাউড যে ফাহমিদুল ইটালিতে খেলছেন কিন্তু সে ডিসেন্ডেন্ট ফ্রম ফেনী। হামজা চৌধুরীকে না আমরা অনেক প্রাউড, বিকজ যদিও সে হাফ বাংলাদেশি, অনেকবার এসছে বাংলাদেশে। মোটামুটি 16 বছর পর্যন্ত সে হবিগঞ্জে কিন্তু বড় হয়েছে, ঢাকাতেও কিন্তু ভাবে আসে না। অ্যান্ড তার ভাষাও কিন্তু সিলেটি। সো এর চেয়ে বেশি বাংলাদেশি আপনি কি হতে পারেন যখন আপনি একটা ডায়ালেক্টে আপনার কথা বলেন। সেম উইথ কিউবা মিশেল, ওর সিন্স অরিজিন অফ বাংলাদেশ আছে, আমরা তাকেও সামনের দিকে আনছি। বাট আপনি জানেন যে এই বিষয়টা আমরা একটু মানে পারফেক্ট গতিতে আমরা যাচ্ছি, কারণ এরকম ডকুমেন্টেশন সার্টিফিকেশন যদি আমরা বেশি দ্রুত আগাই, এনি মিস্টেক পরে কিন্তু ফিফা যে আমরা আটকিয়ে যাব, যেটা মানে সময়ের ব্যাপারে আপনারা দেখেছেন যে সব কিছু পারফেক্ট হওয়াতে ফিফা লেভেলে কিন্তু আই থিঙ্ক ম্যাক্সিমাম 2 দিন লেগেছিল সব কিছু হওয়ার জন্য। আর তার আসার পরেও তো আমরা চেষ্টা করবো অ্যাক্লামেটাইজ করার জন্য, টিমের সাথে ভাবমূর্তি দেখার জন্য। সো এটা একটা চলমান প্রক্রিয়া। তো আমাদের নেক্সট হংকং ম্যাচ থাকবে, ইন্ডিয়া ম্যাচ থাকবে, সিঙ্গাপুর ম্যাচ থাকবে, তারপরে সাফ থাকবে আবার। সো আমাদের অনেক প্লেয়ার লাগবে, অ্যান্ড আমাদের অনেক প্লেয়ারকে কিন্তু সবসময় মানে চেঞ্জিংয়ের মাধ্যমে রাখতে হবে। মানে কিউবার সমস্যাটা কোথায়, মানে কোন যদি বলেন যে ওর নানার পাসপোর্ট লাইক কোথায় কিছু একটা? জি, আমাদের প্রথম মানে বাংলাদেশে পাসপোর্ট করতে হলে প্রথম প্রক্রিয়াটা হলো কিন্তু বার্থ সার্টিফিকেট ইস্যু করা। ইতিমুহূর্তে চেইন ওয়াইজ নানির থেকে ও পর্যন্ত বার্থ সার্টিফিকেট হয়ে গেছে। এখন সেই বার্থ সার্টিফিকেটকে ইউজ করে, সিন্স ওদের এনআইডি নাই, তো সেম বার্থ সার্টিফিকেট ইউজ করে পাসপোর্টের জন্য এখন অ্যাপ্লিকেশন করা হবে। এখন আবার শুরু করতে হবে নানির থেকে, তারপরে মাঠ থেকে, তারপরে তার কাছে আসবে। সো নানি পর্যন্ত আমরা এখন প্রসেসে আছি, তারপরে মা, তারপরে তারটা। অ্যান্ড এই প্রসেসটা অত দ্রুত করা যায় না, কারণ ওনারা ফিজিক্যালি আবার যায়। পাসপোর্ট তো এখন বায়োমেট্রিক্স করতে হয়, একটু সময় লাগে নিজেরা যে পাসপোর্ট বায়োমেট্রিক্স দেওয়া, তারপরে বাংলাদেশে এগুলো প্রিন্ট হয়, তারপরে তো আবার নেক্সট সাইকেল, নেক্সট অ্যাপ্লিকেশন শুরু।
মানে 10 তারিখে হয়তো কিউ মিচেলকে না পেলে আমরা তো পরের স্লটগুলোতে পাবো আশা করা হ্যাঁ 100%. আমরা মানে ও যখনই আপ টু ফিফা অনুমোদন পেয়ে যাবে তখনই ওকে ডেফিনেটলি বাংলাদেশ আমরা নিয়ে আসবো, মানে প্র্যাকটিস করবে টিমের সাথে, দেখবে, আমরাও তো একটু অ্যাজ আই সেড অ্যাক্লামেটাইজ করতে হবে খেলার ব্যাপারে। ইফ নট দিস ম্যাচ, নেক্সট ম্যাচ, ইফ নট নেক্সট ম্যাচ তার পরের ম্যাচ, বাট ডেফিনেটলি ইভেন্চুয়ালি সে খেলবে, দের ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। ভেতরেও তো আপনারা অনেক চেষ্টা করছেন, অনেকেই যোগাযোগ করছে, বিশেষ করে হামজার পরে অসংখ্য ফুটবলার আমরা জানি আপনাদের সাথে নক করার চেষ্টা করে, উইন্ডোটা ওপেন হয়ে গেছে, আপনারা যে কাজটা করেছেন, হামজা যে কাজটা করে দিয়েছে আর কি আপনাদের জন্য। সেই জায়গায় অন্য কোনো প্লেয়ারকে আসার আর কোনো, আমরা যাদের নাম জানি না, এরকম কোনো প্রবাবিলিটি আছে মানে ক্যাম্পে অন্তত আসার জন্য? এখন আমাদের কিছু কিছু ইয়াং প্লেয়ার্স আছে, বাংলাদেশি ইয়াং প্লেয়ার্স, যারা আমরা জুন 28 থেকে 30 পর্যন্ত একটা ক্যাম্প করতে যাচ্ছি। এই 3 দিনের, এটা কিন্তু ট্যালেন্ট হান্ট না, বিকজ ওরা অলরেডি ট্যালেন্টেড, দে উইল বি আইডেন্টিফাইড, দে বিন স্কাউটেড। এখন ওরা জাস্ট বাংলাদেশে মাটিতে এনে ওনাদেরকে একটু আমাদের ডিফারেন্ট কোচ, টেকনিক্যাল টিম, কিছু লোকাল প্লেয়ার, লিগ প্লেয়ারদের সাথে ইন্টারাকশনটা করানো। ওইটার ভিতরে আমরা একটু বুঝতে পারবো যে আসলে কোন কোন প্লেয়ার অ্যাভেলেবল, আসলে কোন কোন প্লেয়ার খেলতে চায়, কোন বয়সে খেলতে চায়। তাহলে আমরা কিন্তু এখন চেষ্টা করতেছি একটা আগামী 10 বছরের পাইপলাইন রেডি করতে। তাহলে আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্ট সবসময় জানবে যে বাংলাদেশের লিগে বা বাংলাদেশের বাইরে কোন কোন প্লেয়ার অ্যাট অল টাইমস অ্যাভেলেবল, অ্যান্ড বয়স অনুযায়ী অনেকে কিন্তু আগামী 10 বছর পর্যন্ত সার্ভিস দিতে পারবে। সেই জায়গাটা থাকছে। এবং যদি বলে আপনাদের একটা ভাঙা করার মধ্য দিয়েও যেতে হচ্ছে, যেহেতু অনেকগুলো প্ল্যান বাইরে থেকে এসছে, আসবে, কোপ আপ করা, খেলার জায়গা থাকে, এবং এই আপনার দীর্ঘমেয়াদী একটা প্ল্যানিংও করতে হবে। দেখেছিলাম যে লাস্ট ম্যাচটাতে আমাদের অধিনায়ক ছিলেন জামাল ভুঁইয়া, কিন্তু ছিলেন না শুরুতে একাদশে। তা আলটিমেটলি আমাদের অধিনায়ক নিয়ে একটা সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে, বাস্তবতায় এটা। সেই জায়গায় এই ম্যাচ নিয়ে প্ল্যানিংটা শুরু হবে কিনা দীর্ঘমেয়াদী? না, এই আমাদের এই মানে রুলস এবং স্ট্র্যাটেজি অনুযায়ী জার্সি নাম্বার এবং ক্যাপ্টেন আমরা কিন্তু একদম শেষ মুহূর্তে ডিক্লেয়ার করি, একদম লাস্ট মুহূর্তে তো হলো বেস্ট 11। এটা একদম আমাদের মানে স্ট্র্যাটেজিক ডিসিশন। আর তার ভিতরে বাংলাদেশ ঘুরে ঘুরে কিন্তু মানে ক্যাপ্টেন এখন 3 জনের ভিতরে হয়তো হবে, হামজা, জামাল ভুঁইয়া প্লাস তপু। তার 3 জনের বাইরেও যদি লাগে তখন আরেকজন ক্যাপ্টেন নিয়োগ আমরা করব, ইঞ্জুরির জন্য, সাবসেশনের জন্য এগুলা লাগে। বাট বাংলাদেশের ওই জায়গাতে আমরা এখনো মানে ডেডিকেটেড কাউকে দিচ্ছি না। কিন্তু ক্যাপ্টেন তো একটা ডেডিকেটেড থাকে, পরিচয় হয়। যদি আমরা ফুটবলে জানি কোচ এভরিথিং, তারপরও একটা মানে ক্যাপ্টেনকে আর্জেন্টিনার মেসি লাইকে মানে এইভাবে একটা ব্র্যান্ডিং এর ব্যাপার থাকে। সেই জায়গাটায় এখনই যেতে চান না নাকি আরেকটু সময়? স্ট্র্যাটেজিক্যালি আমরা এখনো যাচ্ছি না। আমাদের অ্যাজ আই সেড আরো কিছু প্লেয়ার আসতেছেন, লিগটা মাত্র শেষ হলো, কিছু নতুন নতুন মুখ উঠতেছে, আবার কিছু প্লেয়ার মে নট কন্টিনিউ ন্যাশনাল টিমের সাথে। এগুলো আমাদের ভিতরে অলরেডি কিছু চিন্তাভাবনা আছে। তো আমরা একটু সময় নিয়ে 2-3টা পুল থেকে আমরা ক্যাপ্টেনটা ঘোষণা করতে যাচ্ছি এখনের জন্য। ইভেনচুয়ালি ইয়েস, একটা লং টার্ম বা অ্যাজ এ সেড স্পোকসম্যান ফর দ্য টিম বা টিমের একটা ডেডিকেটেড লিডার, এরকম একটা ব্যক্তিকে উচিত হবে চুজ করে নেওয়া। এই মুহূর্তে সেটা দরকার পড়ছে না। এই মুহূর্তে আমাদের বেস্ট ইন্টারেস্ট হলো এটাকে ওপেন রাখা। আর আপনি হামজার সাথে যখন আমরা ভারতে খেললাম শিলংয়ে, তারপরও নিশ্চয়ই আপনার সাথে কমিউনিকেশনটা আমরা যতটুকু অনেক দূর যাচ্ছিল। ওর যে ফুটবল মেধা আছে, মাঠে তো হামজা খেলছে, সেটাকে আপনার আপনিও, আমি জানি যে আপনি সেটাকে কাজে লাগানোর চেষ্টা আর কি, মানে সেই জায়গায় কোনো মানে প্ল্যান করছেন কিনা তাকে নিয়ে? 100%। ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা আমরা খেলেছিলাম সেখানে হামজার কিন্তু একটা পিভিটাল রোল ছিল, আমরা জানি, বিকজ অফ হিজ পজিশন, বাট অলসো ইম্পর্টেন্টলি বিকজ খেলার প্রথমেই কিন্তু আমরা তপু বর্মনকে, আমাদের ক্যাপ্টেনকে কিন্তু ইনজুরির জন্য আমরা হারিয়ে ফেলেছি। তখন কিন্তু ডিফারেন্ট বল গেম হতে পারতো, একটা লিডারকে তৈরি হইতে হয়েছে, এন্ড হামজা ওয়াজ দ্যাট লিডার। দ্বিতীয় কারণটা ছিল যে মানে ইন্ডিয়াও কিন্তু খেলছে হামজাকে টার্গেট করে। আপনারা যদি কিছু কিছু ডুয়েলস দেখেন, 1-on-1 দেখেন, ফাউলসও দেখেন, অনেক কিছু কিন্তু হামজা সেন্ট্রিক ছিল। তো ওই সময় কিন্তু টিমটা ওভাবে কিন্তু হামজাকে ইউজ করতে হয়েছে তার মেধা অ্যান্ড টিমে গাইড করার জন্য, যে ঠিক আছে তার উপরে যখন বেশি প্লেয়ার চলে আসে অন্যদিকে দিকে এমনি খেলানো যাবে। সো এটা ওর এক্সপিরিয়েন্স বলেন, ওর লিডারশিপ কোয়ালিটি বলেন, অ্যান্ড দ্যাটস ওয়াই হি ইজ হামজা চৌধুরী। অ্যাট দ্য সেম টাইম এমন দিন আসতে পারে যে সে হয়তো ইনজুর্ড থাকবে, খেলতে পারবে না, আরেকজন লিডারশিপ নিতে হবে। সো আমরা ওই জায়গাটাতে আমরা চাচ্ছি সবাইকে নিয়ে একটু মেধাবী টিম, মেন্টালি রেজিলিয়েন্ট টিমটাকে তৈরি করতে। এবং আমি অনেকে এখানে ক্যাবরেকে নিয়ে অনেক কথা বলছিল, মানে কোচ অনেকের ধারণা যে আপনি ক্যাবরেটাকে বলে দিতে পারেন, মানে আমরা যতটুকু ফুটবল জানি, মানে সেটা ওয়ার্ল্ডের বড় টিম ওরও কারো কিছু করার থাকে না ফুটবল ফেডারেশনে, কোচ
না বাকি কারো আপনি হয়তো বা প্রাইভেটলি কথা বলতে পারেন, কিন্তু কখনো সে পাবলিকলি বলতে পারবে না যে আমি বলে দিচ্ছি ওকে দলে নাও, ওকে সেটা হলে সম্ভব হয় না। এটা নিয়ে একটা দর্শকের ধারণা আছে যে বোধহয় না, আমরা এখানে ভেরি ভেরি ক্রিস্টাল ক্লিয়ার যে আমরা কোচ এবং কোচিং স্টাফের উপরে কোনোভাবে কোনো হস্তক্ষেপ আমরা করি না। আমরা যত রকমের সাপোর্ট আমরা দিয়ে যাই, অ্যান্ড কোচিং টিমের দায়িত্ব হলো রেজাল্ট দেওয়া। যদি রেজাল্ট না দিতে পারে বা ভবিষ্যতে রেজাল্ট না আসে, দেন কোচিং টিম অলসো নোজ দ্য কী হতে পারে কন্ট্রাক্ট অনুযায়ী এবং প্র্যাকটিস অনুযায়ী। আর বাট একটা পরিবর্তন আমরা স্ট্রংলি এনেছি যে ম্যাচের পরে আর মাঝে মধ্যে নিয়মিত ন্যাশনাল টিমস কমিটি সেটা কিন্তু এখন কোচের সাথে একটা প্রাইভেট মিটিং করে। ওই মিটিংয়ে কিন্তু এইসব কথাগুলো আসে, ওই মিটিংয়ে কিন্তু প্লেয়ার নিয়ে কথা আসে। অলরেডি একবার একটা হয়ে গেছে আমাদের মিটিং, ওই মিটিংয়ে কিন্তু ফরমেশন নিয়ে কথা আসে। ইটস নট যে আমরা ক্রিটিসাইজ করতেছি, ইটস মোর আমরা জানতে চাচ্ছি যে কেন একটাভাবে খেলা হয়েছিল, কী মেথোডলজি ইউজ করা হয়েছিল, সেখানে কোনো চেঞ্জ আনা যায় কি না বা কোনো অপশনস দেওয়া যায় কি না। আরেকটা জায়গায় আমরা কথা বলি, বিকজ আমাদের এখন ওই টেকনিক্যাল ডেটা অ্যাভেলেবল, আমাদের অ্যানালিস্ট টিম এবং সফটওয়্যারটা খুবই স্ট্রং। আমরা এখন ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ব্যাপারে কিন্তু ডাটা নিয়ে ফেলছি, কে কতক্ষণ দৌড়াচ্ছিল, কে কত হাইটে জাম্প করে, কার পজিশন কোথা থাকার কথা ছিল বা সে কোচ ছিল ডিউরিং আ সার্টেন প্লে। তো ওগুলো নিয়েও কিন্তু এখন কোচের সাথে আমরা মত বিনিময় করতে পারছি টেকনিক্যালি, বিকজ এখন টিম ম্যানেজমেন্ট টিমের কাছে রিয়েল ডাটা আছে, যেটা হয়তো আগে ওপিনিয়ন ছিল বাট এখন এটা ফ্যাক্ট হয়ে গেছে। সো এমন না যে কোচ টোটালি আউট অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার মধ্যেই আছে বাট নট ইন্টারভেনশন পলিসি। ওকে, এর মধ্যে আছে সোশ্যাল মিডিয়া। আমরা যখন আগ্রহ যখন বাড়ে তখন সোশ্যাল মিডিয়া অনেক কথাবার্তাও হয়। এই ক্যাবরা আপনারা নিশ্চয়ই এর বাইরে না, ফাহমিদুলকে যখন বাদ দেওয়া হলো বা থাকলেন না টিমে, সিন্ডিকেট শব্দটা খুব বেশি বাংলাদেশের ফুটবলে আলোচনা হয়েছে, বিশেষ করে লাস্ট আন্ডার সাফ যেটা আমরা রানার ফেলাম সেখানেও অনেক কথাবার্তা হয়েছে, সিন্ডিকেট শব্দটা এসছে ফুটবলে। আমরা এটা নিয়ে আপনার সাথে আলোচনা করবো, নিশ্চয়ই আপনি উত্তরটা দিবেন। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আমরা কথা বলছিলাম হামজার সমিতির সেই ব্লকবাস্টার ফুটবল ম্যাচ নিয়ে, সেখানে সিন্ডিকেট বিষয়টা কতটুকু সত্যতা আছে জানবো বিরতির পর। দর্শক, আমরা ব্লকবাস্টার শো এর কথা বলছিলাম 10 জুনে হামজাদের ম্যাচ নিয়ে, এবং সেই হামজাদের ম্যাচের টিকিট নিয়ে যারা এখনও চেষ্টা করছেন তাদের জন্য একটা ছোট্ট আপডেট আছে। বাফুফে থেকে আমাদেরকে জানানো হয়েছে যে ওয়েবসাইটেতে টিকিটিফাই যাদের টিকিট বিক্রি করবার কথা, তারা সেই ওয়েবসাইটটা হ্যাক হয়েছে। তারা খুব দ্রুত বাফুফে চেষ্টা করছে সেই ওয়েবসাইটটি পুনরুদ্ধার করবার জন্য, এবং যতটুকু আশা করা হচ্ছে খুব শীঘ্রই হয়তো সেটা পুনরুদ্ধার হবে। এবং আমরা আপনাদেরকে জানিয়েও দিব যে কখন থেকে আপনারা টিকিটের চেষ্টাটি করতে পারবেন। দর্শক, যেটা নিয়ে কথা বলছিলাম যে বিরতির আগে, তাবিদ ভাই, সিন্ডিকেট খুব জনপ্রিয় কথা, এটা হবে, আপনাকে এইসব পোহাতেও হবে। যখন আপনি জনপ্রিয় হবেন অনেক রকম কথা আসবে, ষড়যন্ত্র তত্ত্ব আসবে, অনেক কিছু হয় আসলে। তার মধ্যেও মানুষ অনেকেই বলছেন, লজিকও দেখাচ্ছেন যে ক্যাভরেরা যখন ফাহমিদুলকে বাদ দেয় এইভাবে যদি আসি, সেটা আসলে একটা সিন্ডিকেটের জন্য হয়েছে। আপনি তো ইনার সাইডটা জানেন আসলে বাস্তবতা কী ছিল। দেখুন, প্রথমে হলো এরকম যখন কোনো অভিযোগ বা কমেন্ট আসছে বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকে, আমরা চেষ্টা করি এগুলোর ব্যাপারে ডিবেট বা বেশি ডিফেন্সিভ না থাকতে। কারণ আমি ব্যক্তিগত মনে করি না, আমাদের কালচারটা গড়ে তুলতে হবে যে ক্রিটিসিজম যেন আসে। যারা যারা কমেন্টস করতেছে, আমি তো বিশ্বাস করি না যে একজনও ফুটবলের ক্ষতি চাচ্ছে। ওনাদের ইমোশন থেকে আসতে পারে, ওনাদের অ্যানালিটিক্যাল মাইন্ড থেকে আসতে পারে, ওনাদের এক্সপিরিয়েন্স থেকে আসতে পারে, বা হিয়ারসে থেকে আসতে পারে। বা আইডিয়াটা কেন অভিযোগ করতেছে, বিকজ ওরা ফুটবলে ভালো চায় অ্যান্ড ওরা মনে করতেছে এমন একটা জিনিস হচ্ছে যেটা হয়তো আমাদের নজরে নাই বা আমাদের আমলে নিচ্ছি না। সো উইচ ইজ ফাইন, আমরা সব কিছুকে ওয়েলকাম জানাই। বাট এই মুহূর্তে যে এক্সপ্লেনেশনটা আমি দিতে চাচ্ছি, এই মুহূর্তে এক্সপ্লেনেশনটা হলো যে আমরা প্রত্যেকটা টিম গঠন করার সময় একটা না একটা ক্লাবের একটা গ্রুপ বেশি দাঁড়িয়ে যায়। এটা আগে এক সময় দেখতেন প্রিডমিনেন্টলি আবানি অ্যান্ড মোহামেডান দুটা ক্লাবের ছিল, তারপরে 2-3টা ক্লাব হয়েছে, তারপরে একটাতে নামছে। সো ইটস জাস্ট পার্ট অফ দ্য সাইকেল। আমরা শুনছি এটার ব্যাপারে, আমরা নজর রাখছি, আমরা নিয়মিত কোচের সাথে কথা বলছি। বাট আমরা বলতেছি না যে সিন্ডিকেট হচ্ছে ফর শিওর, বাট আমরা এটাও বলতেছি না যে আমরা সতর্ক না। সো আমরা ওই দিকে আছি। আমলে নিয়ে আপনি তদন্ত কিছু পেয়েছেন? মানে না, আমরা ওরকম এখন প্লেয়ার, প্রত্যেকটা প্লেয়ারের গার্জিয়ান আমি এন্ড অফ দ্য ডে। যারা ন্যাশনাল টিমের চান্স পাচ্ছে অ্যান্ড যারা পাচ্ছে না, যারা ন্যাশনাল টিমের চান্স পরিবর্তিত পেতে পারে, বাট যারা ন্যাশনাল টিমের চান্স পেয়েছিল এখন তারা আর পাবে না। তো সবার গার্জিয়ান তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সব প্লেয়ার আমাদের জন্য সেম। সো উই ক্যানট সে যে একজন বেটার দ্যান দ্য আদার। মানে আমি যদি বলি যে ওকে কেন রাখলেন, আরেকজনকে রাখলেন না, তার মানেটা কি? ওকে যাকে রাখলেন সে কি প্লেয়ার না? সে কি প্রিমিয়ার, আমাদের ঢাকা প্রিমিয়ার লিগে পারফর্ম করছে না? সো এই প্রতিযোগিতাও থাকবে, আমাদের
মানে কি বলবো নজরও থাকবে টু মেক শিওর উই হ্যাভ দ্য বেস্ট ফেয়ার পারফরমেন্স। অ্যান্ড স্পেসিফিক যে কমেন্টটা আসছে অন দি অন ফাহমিদুল, অ্যাকচুয়ালি আমাদের জানতে হবে যে ওর বয়স কিন্তু এখনও 18, অ্যান্ড ইটালিতে কিন্তু মাত্র শুরু করলো একটা 4th লিগ থেকে শুরু করা, উইচ ইজ গ্রেট এক্সাম্পল ফর ইটালি অ্যান্ড ফর বাংলাদেশ। কিন্তু মানে প্র্যাকটিস সময় সাউদিতে আমরা মাত্র ফাহমিদুলকে পেয়েছিলাম আবার রাফলি 15 দিনের জন্য। তো 15 দিনে কোচ মনে করেছে যে এখনও সময় আসে নাই লিড টিমে, স্পেশালি অ্যাওয়ে ম্যাচ ইন্ডিয়াতে ওই লাস্ট প্লেয়ার হিসেবে যোগদান দেওয়া। সো ওইখানে কিন্তু ছিল, কিন্তু আমরা কিন্তু নিয়মিত ফাহমিদুলের সাথে কথা বলছি, প্ল্যানিং এসেছিল আপনাদের সবসময় ছিল। অ্যান্ড ওই দিনের পর থেকেও আপনি দেখবেন যে ফাহমিদুল নিজে কিন্তু তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল যে হি ইজ ভেরি হ্যাপি উইথ দি ফুটবল ফেডারেশন অ্যান্ড ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট অ্যান্ড হি লুকস ফরওয়ার্ড টু দ্য নেক্সট ম্যাচ। তার মানে ও তো জানতেছে যে হি ইজ কামিং ব্যাক, তো এমন তো না যে ও আউট হয়ে গেছে, ওকে বলা হয়েছে এই স্কোয়াডে তাকে রাখা যাচ্ছে না। অ্যান্ড ওই ম্যাচও আপনারা জানেন যে আমাদের প্রথম এক্সপিরিয়েন্স এবং এক্সপেরিমেন্ট দুটাই যদি বলেন ইজ উইথ হামজা চৌধুরী। তো মানে আমাদের টিমেরও তো একটা ব্যান্ডউইথ আছে যে হঠাৎ করে একটা প্লেয়িং স্টাইল, একটা টাইপ অফ লিডারশিপ প্লেয়ারকে আমলে আনা, অ্যান্ড আরেকটাকে আনা। শুধু আমাদেরও কিন্তু চিন্তা করতে হবে কতটুকু আমরা এক্সপেরিমেন্ট করব বা কতটুকু আমরা রিস্ক নিব। হামজা চৌধুরী হ্যাজ কাম ইন, উই আর ভেরি হ্যাপি, উই আর কমফর্টেবল। এখন ইটস টাইম টু ব্রিং সমিত সোম অ্যান্ড ফাহমিদুল। এবং কে খেলবে বেস্ট 11 সেটা পরে দেখা যাবে, বা স্কোয়াডে তারা আসতেছেন, স্কোয়াডে তারা থাকবেন, অ্যান্ড ইভেনচুয়ালি এভাবেই কিন্তু আমাদের টিমটা একতাতে বেড়ে যাবে। মানে সব কিছু হয়েছে প্ল্যান মাফিক। আরেকটা এসছে যে ছোটন ভাই যে কোচ ছিলেন আসলে লাস্ট এটা সাফ ফুটবলে, সেই জায়গাও বিদেশি ফুটবলার খেলা নিয়েও যখন খেলেন না, একাদশে থাকলো না, তখন কিন্তু একই রকম একটা আলোচনা এসেছিল যে এখানেও কি সিন্ডিকেট কাজ করছে। ইটস নট সিন্ডিকেট। শোনেন, একটা যেটা হয়, আপনি যদি জামাল ভুঁইয়ার ব্যাপারেও দেখেন, তারেক কাজীর ব্যাপারেও দেখেন, ওনারা প্রথম যখন জয়েন করে ট্রেনিং বা প্র্যাকটিস একটু অসুবিধা হয়েছিল, লেটস ফ্র্যাঙ্কলি স্পিকিং। কেউ চায় না স্কুলে নতুন ছেলে হঠাৎ ঢুকে মোস্ট পপুলার হয়ে যায়। তো ফুটবলে এরকম জিনিস, একটা এক্সিস্টিং টিম বা এক্সিস্টিং প্লেয়াররা হয়তো একটু কষ্ট দিয়েছিল একটা নিউ প্লেয়ারকে ইনসার্ট করার জন্য। সেটার জন্য তো আমাদের দায়িত্ব, সেটা তো আমাদের টিম বিল্ডিং, টিম ম্যানেজমেন্ট, সেটা আমরা করতেছি। যেখানে যেখানে আমরা দেখতেছি যে কুড বি পার্সোনাল ইস্যুস, আমরা অ্যাড্রেস করতেছি কাউন্সিলিংয়ের মাধ্যমে, টিম বিল্ডিংয়ের মাধ্যমে। তো সেই জায়গাতে আন্ডার-19 যে 2টা প্লেয়ারের ব্যাপারে আমরা কথা বলছি, সেই অভিযোগ আসছে, আমরা শুনছি, আমরা দেখছি। এখন নো ওয়ান নোস ওরা খেললে কি ফাইনালসে জিতেই যেতাম, বা খেললে কি অন্য রেজাল্ট আসতো, এখন এটা তো কেউ প্রেডিক্ট করতে পারে না। বাট আমাদের আন্ডার-19 পুরো স্কোয়াডকে আমরা অভিনন্দন জানাই যে তারা ইন্ডিয়াতে ফাইনালসের শেষ পেনাল্টি পর্যন্ত তারা লড়েছিল। অ্যান্ড এখান থেকে আমরা বিলিভ করি যে আমাদের নেক্সট ন্যাশনাল টিম আবার ফর্ম হতে পারে। আর বিদেশি প্লেয়ারের ব্যাপারে আমি লম্বা করতে চাচ্ছি না, আমাদেরও কিছু আমি দোষ নিজে ঘাড়ে নিব কিছুটা। আমরা কিন্তু এই স্পেসিফিক জায়গায় দেখেছিলাম যে ওনারা যখন আসছে আরেকটা পরিবেশ থেকে, সেখানে আমাদের ফুডের সাথে তাদের কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না প্রথমে। তো নিউট্রিশন অ্যান্ড কিছু ওয়েট লসের কারণে কিন্তু ওই প্লেয়াররা আবার বেস্ট পারফর্ম করতে পারে নাই। সো দ্যাট কুড বি আমাদের ম্যানেজমেন্ট প্রবলেম, নট বিকজ অফ তার পারফরমেন্স বা কোচের কোনো ইস্যু। তো আমি বলতেছি যে সবগুলো আমরা বিবেচনা রাখছি, অ্যান্ড উই উইল মেক শিওর যে একটা ম্যাচের পরপরই নেক্সট ম্যাচের জন্য আমি ইমপ্রুভ করতে পারি, মানে আমরা পিছন দিকে আমরা যাব না। আর একটা বিষয় যে আমরা যে বললেন যে সৌমিত্রা এসছে আমাদের, মানে ফরওয়ার্ড লাইন, মানে আমাদের যে সমস্যাটা হচ্ছে গোল করা, স্কোরিং জায়গাটায়, লেফটে হতে পারে, রাইটে খেলছে, মিডফিল্ডে খেলছে, মানে ওই জায়গাটা নিয়ে আমরা যেটা ভারত ম্যাচেও সাফার করেছি। আপনার মনে হচ্ছে যে মানে ওই স্ট্রাইকিং জায়গাটা, মানে জেনুইন নাম্বার 9, 10 ওই জায়গাটা হয়ে যাবে। আমাদের প্রথম সমস্যা হলো খেলা কনসিস্টেন্সি রাখা। আমরা হাইপ ক্রিয়েট করে জিতি, আবার হাইপ ক্রিয়েট করে হেরে যাই অনেক সময়। সো উই নিড টু মেক শিওর যে আমরা প্রত্যেকটা ম্যাচ কনসিস্টেন্টলি খেলতেছি। কনসিস্টেন্সির সাথে কিন্তু আলটিমেটলি আমাদের পজিশনগুলো ফিল আপ হয়ে যাবে। তো সেই ব্যাপারে আমরা ডেফিনেটলি উই আর লুকিং ফর নাম্বার 9 টাইপ ওর ডেফিনেট স্ট্রাইকার টাইপ প্লেয়ার। আমরা খুঁজতেছি সেট পিসে, আমরা আরও গোল করতে চাই। কর্নার থেকে, সেট পিস থেকে আমরা এখনও খুব কম স্কোর করতেছি, অ্যান্ড খুব কম টার্গেটে আমরা যাচ্ছি। তো অনেকগুলো স্কোরিং স্টাইলও তো আছে। তো আমরা ওই বিভিন্ন স্কোরিং স্টাইলগুলোতে যেন আমরা এফেক্টিভ প্লেয়ার আনতে পারি, সেগুলো আমরা দেখছি। আবার সেটাও আমরা ডেভেলপ করতে চাই আমাদের ঢাকা লিগের থেকে। ঢাকা লিগেও কিন্তু দেখবেন যে লোকাল প্লেয়ার যাতে বলি, বাংলাদেশি প্লেয়াররা কিন্তু
মানে স্কোরিং এর জায়গায় খুব বিদেশিরা ডমিনেট করছে। পেশাদার লিগগুলোতে হাই স্কোর মানে সর্বোচ্চ স্কোরার বিদেশিরা আছে। তো সেখানেও কিন্তু আমরা মানে টার্গেট করতেছি হাউ ক্যান উই ইমপ্রুভ দ্য প্লেইং এবিলিটি লিগ লেভেলে। আপনি একটা ভালো প্রসঙ্গ নিয়ে এসেছেন লিগ লেভেলে। আমরা দুইটা ছবি একটু আপনাকে দেখাতে চাই যে আসলে তো ডোমেস্টিক ফুটবল নাও হলে উন্নত হলে আপনি আসলে আসল যে স্বপ্নটা দেখেন স্ট্যান্ডার্ড সেটা কখনো সম্ভব না। একটু যদি ছবিটা দেখানো যায় আমাদের ডোমেস্টিক ফুটবলের দুটো ছবি একটু দেখাতে চাই যদি সম্ভব হয় আমাদের। এটা একটা ম্যাচের ছবি, চারদিকে পানি, ম্যাচটা সম্ভবত শেষ করা যায়নি, পেশাদার লিগেরই একটা ম্যাচ। নেক্সট ছবিটা যদি একটু দেখি, এটাও দেখেন আমাদের বিশেষ করে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মাঠগুলোতে খেলা হয়েছে বল আগাচ্ছিল না, কোনোভাবে খেলা যাচ্ছিল না। এরকম মাঠ এরকম অবস্থা থেকে আপনার ঘরোয়া ফুটবল থেকে তারকা বের করা বা কতটা কঠিন তাবিদ ভাই? ইম্পসিবল। আমরা ফানি আপনি নট ফানি, থ্যাংক ইউ আজকে আপনি প্রশ্নটা করছেন। আজকে কিন্তু আমরা গ্রাউন্ডস নিয়ে অনেক টেকনিক্যাল মিটিং করেছিলাম। আমরা লক্ষ্য করেছিলাম যে বিকজ অফ পোর ইনফ্রাস্ট্রাকচার ক্রমাগতভাবে কিন্তু আমাদের লিগের কোয়ালিটি কিন্তু কমে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের নাম্বার অফ ইনজুরিজ কিন্তু বেড়ে যাচ্ছে। আমাদের ভালো ভালো প্লেয়াররা কিন্তু ইনজুর্ড হয়ে যাচ্ছে। ইভেন লাস্ট স্কোয়াডেও কিছু কিছু নাম আপনারা শুনতে পারবেন যারা স্কোয়াডে আসে না বিকজ দে ওয়ার ইনজুর্ড, আদারওয়াইজ ওরা কিন্তু স্কোয়াডে খেলার কথা। তো আমরা খুবই চিন্তিত অ্যান্ড আমরা মানে ডেফিনেটলি এখন প্ল্যান করতেছি যে মানে এই লিগটা শেষ হলে উইচ ইজ নেক্সট উইকে শেষ হয়ে যাবে, আমরা কত দ্রুত অ্যাটলিস্ট দুইটা বা তিনটা ভেন্যুকে একটা ইন্টারন্যাশনাল লেভেলে আমরা আনতে পারি। তার জন্য আমরা কিন্তু অলরেডি ইন্ডিয়ার থেকেও একটা এই যে কিউরেটর কোম্পানিকেও কিন্তু কন্ট্যাক্ট করেছিলাম যে তারা এসে আমাদেরকে হেল্প করতে পারে কি না। আমরা থাইল্যান্ড থেকেও কিন্তু একটা ফিল্ড ডেভেলপমেন্ট কোম্পানির সাথে কন্ট্যাক্ট করেছিলাম। তো আমরা এখন কিন্তু ইন্টারন্যাশনাল কনসালটেন্টসকে আনতেছি অ্যাটলিস্ট দুই তিনটা ভেন্যুকে ঠিক করার জন্য। ইন দ্য মিন টাইম উই আর গ্রেটফুল যে ঢাকা স্টেডিয়াম ঠিক হয়ে যাচ্ছে অ্যান্ড কমলাপুরে হয়তো টার্ফটা বসে যাবে এই এক মাস, তাহলে আমরা মোটামুটি ইউজেবল কিছু ভেন্যু পাবো। বাট ডাইরেক্ট অ্যান্সার আপনার প্রশ্নের উপরে হলো ইম্পসিবল। যদি আমরা ভালো ইনফ্রাস্ট্রাকচার না দিই তাহলে ভালো প্লেয়ার তো আসবে না, আর বরঞ্চ ডিসেন্ট প্লেয়াররাও কিন্তু আরও ইনজুরিতে মানে ওদের খেলাও আবার ডিগ্রেড করবে। কিন্তু আপনার সেই জায়গাতে আবার অনেকের প্রশ্ন হচ্ছে, আমি যদি ভুল না করি গ্রাউন্ডস কমিটিটা বোধহয় আপনি এখনো দেননি। আমাদের অনেক কমিটি আমরা দিই না, তার ভিতরে গ্রাউন্ডস কমিটি একটা আছে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট যেহেতু আপনি বললেন সেই জায়গা থেকে। ইয়েস, আমাদের গ্রাউন্ডস কমিটি একটা আছে যেটা এখনও আমরা ফুল কমিটি এখন আমরা ডিক্লেয়ার করি নাই। বর্তমানে একটা অ্যাডহক কমিটি আছে যেটা ঢাকা স্টেডিয়ামের ফিল্ডের উপর সবচেয়ে বেশি নজর দিচ্ছিল সেই জায়গাটা। আর একটা কথা যদি বলি যে আপনি ঘরোয়া ফুটবলের কথা আসলে রেফারিং মান নিয়ে আসবে। আমরা যদিও এটা ঠিক পেশাদার লিগে ঘটেনি, অন্য জায়গায় ঘটেছে। একটা ম্যাচে মারামারি হয়েছে, রেফারিকে মারা হয়েছে এবং রেফারিকে বেতন নিয়ে অনেক কথাবার্তা এসছে। পেশাদার হিসেবে কেন নেবেন তারা? আপনি যদি ভালো রেফারিং চান তার বেতনটাও সেই জায়গায় থাকতে হবে, নাহলে আমি পেশা হিসেবে কেন নেব এটা? সো এই কমিটি কিন্তু আপনি যদি দেখেন যে ওনাদের প্রথম এক্সিকিউটিভ মিটিংয়ে কিন্তু রেফারিদের ডেইলি ওয়েজ এবং টিএডি কিন্তু বাড়িয়ে দিয়েছিল। এটা কিন্তু একদম আমাদের প্রথম গভর্নমেন্ট ছিল যে রেফারিদেরকে আলটিমেটলি একটা প্রফেশনাল জায়গায় আনতে হবে, যেটা রেফারিং হবে মূল ইনকাম অ্যান্ড অন্য পেশা হতে পারে সাইড ইনকাম। এখন যেটা হচ্ছে সবারই অন্য একটা পেশা আছে অ্যান্ড রেফারিং হয়ে গেছে একটা সাইড ইনকাম। অ্যাট দ্য সেম টাইম এটা দুঃখজনক যে আমাদের স্পোর্টসম্যানশিপে অনেক ডিগ্রেডেশন এসেছে, যে আমাদের রেফারিদের উপরে অ্যাসল্ট করা হয়েছে। তার এগেনস্টে আমাদের ডিসিপ্লিনারি কমিটি কিন্তু অনেকগুলি অ্যাকশনও নিয়েছে, কিছু সাসপেনশন, কিছু আর্থিক জরিমানা এবং কিছু সাসপেন্ডেড অ্যাকশনেবল আইটেম। বাট এগুলা কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এনাফ না। মানে আমাদের কালচারটাকে চেঞ্জ করতে হবে। আপনাকে ভুল ডিসিশন দিতে পারেন একজন রেফারি, কিন্তু রেসপেক্ট তো আপনাকে রাখতে হবে। 100%। রেফারিকে কোনোভাবেই ভার্বালি অথবা ফিজিক্যালি অ্যাসল্ট করা যাবে না। অ্যান্ড এনি রেফারি মাঠে থাকুক বা এক্সট্রা রেফারি হিসেবে বাইরে থাকুক, সেই জায়গাগুলোতে আমরা আরও কঠিন হব দিন দিন। বাট অ্যাট দ্য সেম টাইম রেফারি কোয়ালিটি নিয়ে আমরা কিন্তু অনেক চিন্তিত, কারণ আমাদের হাতে গোনা মানে বড় স্কোয়াডের ভিতরে কিন্তু আমাদের হাতে গোনা খালি 10 জন রেফারি আছে যারা অ্যাকচুয়ালি ফিফা লেভেলে আছে বা এলিট লেভেলে আছে। তো সেই জায়গাতে আমরা চেষ্টা করতেছি মানে প্রশিক্ষণের মাধ্যমে, কাউন্সিলিংয়ের মাধ্যমে এবং অ্যাসেসমেন্টের মাধ্যমে আরও ইমপ্রুভমেন্ট আনা। আরেকটা প্রবলেম হয়ে যাচ্ছে যে দীর্ঘদিন অনেকে মনে করছে যে ম্যাচ কমিশনের যে সে একটা কাইন্ড অফ বাড়তি কাজ। আমরা দীর্ঘদিন দেখছি যে ম্যাচ কমিশনের রিপোর্টগুলোও কিন্তু সঠিকভাবে আসে না। তো সে জায়গায় আপনার তো এটাই ভিত্তি, ম্যাচ কমিশন আপনাকে কি বলছে? বিগেস্ট এভিডেন্স ইজ দ্যাট
ম্যাচ কমিশন দায়িত্ব তো সেটা, এবং ম্যাচ নিয়ে যদি তার সন্দেহ থাকে কোনো কারণে ফিক্সিং বা লাইক দ্যাট, সেখানে থাকতে হবে। তো আমরা ম্যাচ কমিশনারদের সাথেও এখন অনেক দ্রুত কাজ করতে যাচ্ছি, রিপোর্টিংটা আমরা স্ট্রং করতে যাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম যেটা অলরেডি আমরা অনেক শিকার হয়েছি, আপনি হয়তো কিছুদিন পরে দেখবেন, মানে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচ ফিক্সিং একটা বড় প্রবলেম হয়ে গেছিল। তো ম্যাচ ফিক্সিং কিন্তু মানে লিগের প্রথমে যেটা ছিল সেটাকে কমায় মোটামুটি এখন জিরোতে আনতে পেরেছি। এই জন্য দেখবেন যে গত থার্সডেতে আমরা হঠাৎ করে কিন্তু বিসিএল-এর 4টা ম্যাচ একসাথে করে দিয়েছিলাম, বিকজ এটা রেলিগেশন ফাইট ছিল। তো আমরা দেখলাম যে এখানে তো আবার এই যে ম্যাচ ফিক্সিং বা ম্যাচ ইনফ্লুয়েন্সের জায়গা থাকে, তাই আমরা সাইমেন্টেনিয়াস ম্যাচের জন্য কিন্তু পদক্ষেপ নিয়ে নিয়েছিলাম। তো কিছু স্ট্র্যাটেজি আমরা করতেছি, বা দিনের শেষে আমাদের আরও স্ট্রিক্ট হতে হবে, বাট অ্যাট দ্য সেম টাইম আরও আমাদের ট্রেনিং দিতে হবে, যতটা কমিয়ে আনা যায় কমিয়ে তো হবে। আমরা তো এই ম্যাচ ফিক্সিং তো খালি আমরা না, ম্যাচ ফিক্সিং এএফসি চেক করে, ম্যাচ ফিক্সিং ফিফা চেক করে। তো আমরা যদি কোনো পদক্ষেপ না নিই বা এনাফ না নিই, তখন ফিফা এএফসি কিন্তু আমাদের উপরেও নিষেধাজ্ঞা আনতে পারে বা সাসপেনশন আনতে পারে। সো এটা কিন্তু নট লিমিটেড টু বাংলাদেশ। তো আমাদের এটা জিরো আনতে হবে, এটা কিন্তু মানে টলারেবল বলতে কোনো স্ট্যান্ডার্ড নাই। অবশ্যই রাবিদ ভাই, আমরা যদি নারী ফুটবল নিয়ে কথা না বলি সেটার উপরে অপরাধ হয়ে যাবে। আমরা বিরতি নিয়ে একটা ফিরছি, একই সঙ্গে আপনার কাছে প্রশ্ন আছে, নারীরা এখনো টাকা পায়নি, সেটার কি অবস্থা সেটা নিয়ে। দর্শক, আমরা কথা বলছেন ব্লকবাস্টার ফুটবল নিয়ে। দর্শক, আপনারা সবাই নিশ্চয়ই অপেক্ষায় আছেন টিকিটটা কখন কাটবেন। সবাই একই অবস্থায়, 10 জনের ওই ম্যাচের জন্য সবাই অপেক্ষায় আছে, আমরা অপেক্ষায় আছি। আমাদের সাথে তাবিত আউয়াল আছেন, কথা বলছিলেন তিনি। একই সঙ্গে মেয়েদের এই জায়গাটায় যখন ঢুকছিলাম, তার আগে তাবিত ভাই দেখছিলাম যে মেয়েদেরকে বুট দেওয়া হয়েছে, দেখলাম উপহার দেওয়া হয়েছে অনেক। এখানে প্রোগ্রামে এসে বলছিল অনেক মেয়ের বুট কেনাটা তাদের জন্য খুব এক্সপেন্সিভ, কত টাকায় বেতন পায়। সেই জন্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই মেয়েরা বুটটা পেয়েছে। একই সঙ্গে যদি আপনি প্রথমে সাফে রানার আপ হয়ে এসে আপনি রাতেই উপহার দিয়েছেন, এটাও জন্যও কৃতজ্ঞতা। কিন্তু আপনি কমিটি আসার পর শুরুতেই আপনি বলেছিলেন মেয়েদেরকে 1-1.5 কোটি টাকা উপহার দেওয়া হবে বাফুফে থেকে, সেটা এখনও মেয়েরা পায়নি সম্ভবত। রাইট, ফার্স্ট অফ অল সব দর্শকদেরকে আমরা থ্যাঙ্কস জানাই যে আমাদের নারী ফুটবলের পিছনে ওরা যেভাবে ইনথুজিয়াস্টিকলি সাপোর্ট দিয়েছিল এবং দিয়ে যাচ্ছে, অ্যান্ড আমাদের নারী ফুটবলারদের পাশেও তারা দাঁড়াচ্ছে। একটা সমস্যা হচ্ছিল কিছু ফুটবলারদের সাথে ফেডারেশনের মাঝখান দিয়ে, সেটা সমাধান হয়ে গেছে। অ্যান্ড আমি সেখানেও ফ্যানদেরকে ধন্যবাদ জানাই যে দুই পক্ষের উপরে এনাফ প্রেশার রাখছিল যে আমরা যেন একটা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং আমরা আসতে পারি। এগুলো খুব ইম্পর্টেন্ট, সবাইকে নিয়ে কাজগুলো করা। যেটা আপনি বলেছিলেন, আমরা শুরুতেই সরকার থেকে নারী সাফ জয়ী দলকে একটা পুরস্কার দিয়েছিল, তার সাথে সাথে আমাদের সাউথ ইস্ট ব্যাংকও একটা ভালো পুরস্কার দিয়েছিল। বাকি আছে যেটা ঘোষণা দিয়েছি ফুল ফেডারেশন থেকে, এখনও আমরা দিতে পারি নাই, এটা আমি দুঃখ প্রকাশ করছি। বাট আমাদের নারী ফুটবলারদের সাথে কিন্তু আমি নিয়মিত যোগাযোগে আছি, অ্যান্ড আমি আশ্বাস দিচ্ছি যে অতি শিগগিরই মানে পুরো টিমকে তাদের পাওনাটা আমরা পৌঁছিয়ে দিব। অতি শীঘ্রই মানে যদি এক্সাক্ট কিছু বলা সম্ভব কিনা? এক্সাক্ট এই মতো হচ্ছে না, কারণ আমাদের কিছু ফান্ড ইন দ্য প্রসেস আছে, অ্যান্ড সেই ফান্ডগুলো আপনারা জানেন যে আমরা ফিফার থেকে রেস্ট্রিকশনে ছিলাম, মাত্র সেখান থেকে বের হয়েছি। তার মানে আমাদের ওইখানে অনেক ফান্ড খুলে গিয়েছে। আমি কিছুদিন আগেও কংগ্রেসে ছিলাম, ফিফা কংগ্রেসে। সো ইটস নট যে হবে না, ইটস জাস্ট একটু টাইম লাগতেছে, বাট দ্যাট ডাজ নট মিন যে মাসের পর মাস যাবে। আগামী 2-3 মাসে কিন্তু আমি আশা করি ফান্ডগুলো সব ডিসবার্সড হয়ে যাবে। ইন দ্য মিন টাইম আমরা কিন্তু নারী, আগে ছিল 32 জন নারী ফুটবলার আমাদের কন্ট্রাক্ট চুক্তিভুক্ত ছিল, এবার কিন্তু আমরা এটাকে এক্সপ্যান্ড করে 56-এ নিয়ে গেছি। তার মানে এখানে কিন্তু নাম্বার অফ উইমেন বাড়িয়েছি, আগের তুলনায় এখন সবার স্যালারিও কিন্তু বেড়েছে। সেই স্যালারিটা আমরা চেষ্টা করতেছি কিন্তু নিয়মিত রাখার জন্য, যেন রানিং অ্যাকাউন্ট, রানিং বিলটার জন্য আমাদের ঠিক থাকে। ইন দ্য মিন টাইম উই আর ভেরি প্রাউড যে আমরা কিন্তু সাফ জয় হয়েছি 2 বার, বাট তখনও কিন্তু স্বপ্ন দেখতাম না যে সাফের বাইরে আমরা খেলবো। এখন কিন্তু আমরা ভেরি ভেরি অ্যাডামেন্ট যে এএফসিতে আমরা খেলতে চাই। তো আগামীতে মিয়ানমার একটা টুর্নামেন্ট আসতেছে, যেটা এএফসি কোয়ালিফায়ার্স। আমাদের গ্রুপে পড়েছে বাহরাইন, তুর্কমেনিস্তান এবং মিয়ানমার। আমরা কিন্তু কোয়াইট কনফিডেন্ট যে আমরা এই উইমেন্স এশিয়া কাপ 2026-এ কোয়ালিফাই করব। সেটার জন্য মানে আমাদের আপনি যদি আমার নারীদের কমিটেড প্র্যাকটিস দেখেন, ইটস ফিনোমিনাল, মানে ইটস ভেরি ইন্সপিরেশনাল। ওনারা কী করতে যাচ্ছে দেশের জন্য, তাদের তো একটা কষ্টও আছে। আপনি ন্যাশনাল টিমকেই মাঠ দিতে পারেন না, তারা আসলে টার্ফে খেলছে, মাটির দেখা পায় না, ব্যাপারটা এরকম অবস্থা। আমি যে বললাম যে দে আর ভেরি ইন্সপিরেশনাল। ওনারা মাঝে মাঝে মাঠ দিতে পারতো না ঠিক মতো, মানে দিতে পারলেও নট কোয়ালিটি ফিল্ড, ওনারা সেটাও অতিক্রম করে আসছেন।
আগে জিমনেজিয়ামে কিছু ল্যাকিংস ছিল ইকুইপমেন্টে, সেটাও তারা মেনে নিয়েছেন। মাঝে মধ্যে খানাতে প্রবলেম ছিল, সেটাও তারা শুরুতে দে ওয়ার্ক উইথ দ্য টিম অ্যান্ড আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট আসছে। তো এখন মানে আই এম প্রাউড টু সে যে নারী টিমদের সাথে একসাথে কাজ করে কিন্তু আমরা সবগুলা সেক্টরে কিন্তু ইম্প্রুভমেন্ট এনেছি। আজকে আমাদের একটা লোকাল, প্রথম বাংলাদেশের লোকাল কোম্পানি যারা ফুটবল বুটস ম্যানুফ্যাকচার করে, তারা এসে নারী ফুটবল দলকে গিফট দিয়ে গেছে ফুটবলগুলো, বুটসগুলো। এই বুটসগুলো আমরা প্র্যাকটিসের জন্য ব্যবহার করব। আর আমাদের ফিডব্যাক অনুযায়ী এই কোম্পানি তখন আরও ইমপ্রুভ ভার্সন তৈরি করতে পারলে আমরা হয়তো ফাইনাল ম্যাচও আমরা এগুলো ইউজ করব। আমাদের কমিটমেন্ট ছিল সবসময় এই কমিটির যে আমরা মেক ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশকে প্রমোট করব। আগে আমাদের জার্সি ছিল ইকুইপমেন্টের তালিকাতে, এখন আমাদের আশা করি ফুটবল বুটও যুক্ত হতে যাচ্ছে। জার্সির ক্ষেত্রে বলছিলেন যে আমি ভুলেই গিয়েছিলাম এই বিষয়টা, যে অনেকেই মানে মান নিয়ে একটু কথা বলেছিলেন যে পরিমাণ যে মানে জিনিস ব্যবহার করা হয়েছে ইকুইপমেন্ট, সেই জায়গাটাতে আর একটু উন্নত হতে পারতো। অফকোর্স আমাদের অ্যাকচুয়ালি 3টা কোয়ালিটি আছে যেটা আমরা আগে কখনো স্বীকার করি নাই। প্রথম কোয়ালিটি হলো যেটা আমাদের প্লেয়াররা খেলে, সো আমরা সেই কোয়ালিটিটা কিন্তু এখনো রিলিজ করি নাই টু দ্য মার্কেট। সেকেন্ড কোয়ালিটি ছিল যেটা আমাদের প্লেয়াররা প্র্যাকটিস ম্যাচে খেলে বা প্র্যাকটিসের সময় খেলে, সেটা ভার্সন যেটাকে বলে প্র্যাকটিস ভার্সনটা আমরা রিলিজ করেছি। আর এই জুন 10 তারিখে আমরা ফ্যান ভার্সন লঞ্চ করতে যাচ্ছি, সেটা একটু মানে নট সো হাই কোয়ালিটি হবে। তো আমরা এই 3টা ভার্সন শুরু করে তখন 3টা ভার্সন আমরা রিলিজ করবো মার্কেটে। বা যতক্ষণ আমাদের প্লেয়াররা খেলে বলেছে যে না এই কোয়ালিটি হলো এখন দ্য কোয়ালিটি, ততক্ষণ তো আমরা রিলিজ করতে পারতেছিলাম না। তো এই ম্যাচের পরে আমরা সেই কোয়ালিটিটাও রিলিজ করা শুরু করব। সেটা কি সাধারণ দর্শকরা কিনতে পারবে? হ্যাঁ, তখন সেটা সাধারণ দর্শক কিনতে পারবে, বিকজ তখন তো একদম এর আর ইম্প্রুভমেন্ট থাকবে না। মানে এটাই হলো আমাদের বেস্ট ইমপ্রুভ ভার্সন। আরেকটা যেটা দর্শক ভার্সন বলছেন, সেটার কত প্রাইস হতে পারে? ফ্যান ভার্সন যেটা একদম মানে অলমোস্ট লাইক টি শার্টের মতো বা সুভিনিয়ারের মতো, সেটা 500 টাকা আমরা টার্গেট করতে যাচ্ছি। বিকজ আমরা চাই সেই টি শার্ট বা সেই জার্সিটার জন্য প্রতি ম্যাচে কেউ না কেউ কিনে অ্যাজ এ সুভিনিয়ার। আর মেইনটা যদি মানে প্লেয়াররা যেটা পড়বে আমি সেটা কিনতে চাই একজন দর্শক, সেটা মেইনটা এখন যেটা আমরা দিতে যাচ্ছি সেটা আই থিঙ্ক হলো 1200 টাকা আমি করেছিলাম। আর মেইন যেটা হবে সেটা হবে 1500 টাকা, জাস্ট আ স্মল কিন্তু প্লেয়ার ভার্সনটা প্রবলি একটু সময় লাগবে পেতে অর্ডারের পরে, আর নর্মাল ভার্সনটা অলরেডি অ্যাভেলেবল থাকবে, কিনতে পারবে। এবং ওই প্লেয়ার ভার্সনটা পেলে আমরা তখন হয়তো বলতে পারবো যে কোয়ালিটিটা কীরকম হচ্ছে। আমরা একটা অপেক্ষা ছিলাম যে আপনি জানেন যে কিছুদিন আগে আমরা কিন্তু হোম জার্সিটা রিভিল করেছিলাম। আমাদের কিন্তু এখন রেড অ্যাওয়ে অ্যান্ড হোয়াইট হোম। তার ভিতরে আমরা কিন্তু অনেকে জানেন যে বাংলাদেশের অনেক কালচার আমরা কিন্তু এখন জার্সি নিয়ে এসেছি। জামদানি প্রিন্ট আছে আমাদের বাঘের একটা টেক্সচার, পাখির টেক্সচার, যেগুলো আমাদের মানে বাংলাদেশের কালচারটাকে প্রমোট করা। দেশকে ব্র্যান্ডিং, আমরা পুরো ফুটবলটাকে কিন্তু ব্যবহার করতেছি বাংলাদেশকে ব্র্যান্ড করার জন্য। আমরা ফুটবল জার্সিটাকেও ব্যবহার করতেছি বাংলাদেশকে পরিচিতি দেওয়ার জন্য বিদেশের মাটিতে, যে হোয়াট ইজ বাংলাদেশ আর বাংলাদেশের কি কি আছে। তো ভবিষ্যতে যে আমাদের জার্সি কিনবে বা পরবে, সে কিন্তু বাংলাদেশের ব্যাপারে আরও অনেক কিছু জানতে পারবে। এবং যেটা হয় যে জার্সি কিন্তু দেখা যাচ্ছে ওয়ার্ল্ডের অন্য জায়গাগুলোতে খুব বেশি একটা চেঞ্জ হয় না, মানে একটা মৌসুম অন্তত এইরকম জার্সি পরে খেলবে, তাতে হচ্ছে ব্র্যান্ডিং হয়, মানুষ চেনে, বারবার পরিবর্তন করে না। আপনারও কি এরকম প্ল্যান নাকি? না, আমরা এত কষ্ট করে নতুন ডিজাইন করলাম, বাংলাদেশের নদী বা অন্য কিছু ইনক্লুড করলাম, তো এই জার্সিগুলো আমরা অ্যাটলিস্ট আমাদের কমিটির টার্মে আমরা চেঞ্জ করব না। বাট যেটা আমরা করবো, আমরা থার্ড একটা কালার আনবো। এখন তো আমাদের খালি 2টা হোম অ্যান্ড ওয়ে কালার্স আছে, আমরা থার্ড একটা কালার আনবো, যেটা আমাদের থার্ড সেট যেটাকে বলা হয়। অনেক সময় লাগে, অনেক সময় জাস্ট ফর চেঞ্জ আমরা পড়তে চাই। সো আমরা তো জার্সিটা বাড়াবো, বাট চেঞ্জ করবো না, অ্যাটলিস্ট ফর আ ফিউ ইয়ার্স। আমরা একদম শেষ পর্যায়ে আছি। অনেকে একটা শঙ্কা প্রকাশ করছেন, এখানে দেখছি যে বৃষ্টির মৌসুম চলছে, সিঙ্গাপুর ম্যাচটা সেই সময় পড়বে, বালির পরিমাণ বেশি থাকে, এক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে কিনা? যে মাঠটা আমরা পাচ্ছি জাতীয় স্টেডিয়ামের, যেটা নিয়ে অনেক কথাবার্তা আছে, দর্শকের শঙ্কা আছে, আপনি যদি কিছু বলেন। হোম ম্যাচ আমাদের মাঠে যেভাবেই হোক, মাঠটা বালু বেশি হোক বা অন্য কিছু হোক বা না হোক, আমরা প্র্যাকটিস করতে পারবো। এখন কোয়েশ্চেনে সেই মাঠে আমাদের অপোনেন্ট কতটুকু পারফর্ম করতে পারবে সেটা কিন্তু বিবেচনা করতে হবে। অ্যান্ড ফিল্ড ডেভেলপমেন্ট, ফিল্ড কিউরেটিং ইজ অলসো পার্ট অফ দ্য স্ট্র্যাটেজি।
এর চেয়ে বেশি আমি এখনো বললাম না, আই লিভ ইট এট দ্যাট। হোম উইকেট ক্রিকেট আমরা ইউজ করি। আমরা এই প্রশ্নটা আসলে না করলে ইয়ে হয়ে যায়। আপনি ফিফা কংগ্রেসে গিয়েছিলেন, ইনফানের সাথে কথা হয়েছে ফিফা সভাপতির সাথে, উনি কবে আসবেন এরকম সুখবর অনেক দিন ধরে আসার কথা শোনা যাচ্ছিল, জানুয়ারিতে আসবার কথা ছিল লাইক। তো ফিফা কংগ্রেস নিয়ে একটু ফানি জিনিস শেয়ার করি। তো আমি এএফসি রিটায়ার্ড প্লেয়ারদের টিমে ছিলাম, আর সেখানে আরও অনেকগুলো রিটায়ার্ড প্লেয়ারদের টিম ছিল, আফ্রিকা, কনকাকাফ, কমবেবল। তো ফিফা লেজেন্ডস একটা টিম ছিল যেখানে কাকা খেলতেছিল। তো এএফসি বনাম ফিফা খেলাতে আমি খেলতে পারছি, আমি কাকার বিপক্ষে খেলেছি। তো ম্যাচের পরে যখন হ্যান্ডশেক করতেছি, এই যে কথাবার্তা তুলে আমি কোত্থেকে আসছি, তো আমি বলছি ফ্রম বাংলাদেশ। তো সে বললো, ও বাংলাদেশ অনলি সাপোর্ট আর্জেন্টিনা। তো দেখেন মানে কোন লেভেলে বাংলাদেশের ফ্যানরা কিন্তু মাঠ কাঁপিয়ে দিচ্ছে, ওই লেভেলে যায়। তো এই কংগ্রেস এটা আমি শেয়ার করলাম। আর জিয়ানি ইনফ্যান্টিনোর ব্যাপারে ইটস ভেরি সিম্পল। ফিফার প্রেসিডেন্ট বাংলাদেশে আগেও এসেছিল, ও আবারও আসতে চায়। ওনাকে অলরেডি 2 বার আমন্ত্রণ দেওয়া হয়েছে আমাদের বর্তমান রাষ্ট্রপ্রধান থেকে। কিন্তু ফিফার প্রেসিডেন্ট আসতে হলে ফিফারও একটা কাজে বা একটা উদ্দেশ্য নিয়ে আসতে হয়। তো আমি আশা করি যে এই বছরের ভিতরে আমরা কক্সবাজারে ওই ফিফা টেকনিক্যাল সেন্টার খোলার জন্য জমিটা পেয়ে যাব। তাহলে অ্যাটলিস্ট ফিফা টেকনিক্যাল সেন্টার উদ্বোধনের জন্য আমরা জিয়ানি ইনফ্যান্টিনোকে দাওয়াত দিতে পারবো। আদারওয়াইজ মানে কোনো কারণ ছাড়া বিকামস এ বিট ডিফিকাল্ট। ওকে, অসংখ্য ধন্যবাদ তাবিদ ভাই, আমাদের সঙ্গে সময় দিয়েছেন, দারুণ হয়েছে সব কিছু। নিশ্চয়ই 10 তারিখ ব্লকবাস্টার শোটাও দারুণ হবে। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনি এসেছেন, সামনে আবারও নিশ্চয়ই পাবো আপনাকে। ইয়েস, ডেফিনেটলি, থ্যাংক ইউ। দর্শক, কথা বলেছিলাম যে ব্লকবাস্টার শো নিয়ে। ব্লকবাস্টার শো এর সামনে থাকবেন হামজা চৌধুরী, আর পেছনের সেই শো এর নায়ক কিন্তু এই তাবিদ আউয়াল রায়, পুরো তার পাফুফে কমিটি। তাদের জন্য শুভকামনা। 10 তারিখ ম্যাচের খেলা দেখার আমন্ত্রণ থাকলো। আবারও দেখা হবে আবারও শনিবার।